আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। বিশ্বকাপে আক্রান্ত দেশ থেকে রাজ্যবাসী এখন 32-এর লড়াই, এই নিয়ে কি বললেন প্রাক্তনীরা? এই সবকিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। বিশ্বকাপের রাউন্ড অফ 32 শুরু হয়ে গেছে। সোমবার মাঠে নামছে রাউন্ড অফ 32-তে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ জাপান। আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে জর্ডনকে 3-1 গোলে হারিয়ে উঠেছে রাউন্ড অফ 32-তে। এবার রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, খেলা 4 জুলাই। তার আগে শেষ ম্যাচেও আর্জেন্টিনার হয়ে আবার মেসি ম্যাজিক দেখলো গোটা দেশ, আর এই নিয়ে মজেছেন প্রাক্তন ফুটবলাররাও। শুধু মেসি নন, মেসিরা জয় পেলেও আটকে গেছে পর্তুগাল। শেষ ম্যাচে তারা কিন্তু ড্র করলেও তারাও রাউন্ড অফ 32-তে। এবার পর্তুগালের সামনে 23 জুলাই তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এখন দেখার রোনাল্ডো এই পর্তুগালকে এবার বিশ্বকাপের কতদূর টেনে নিয়ে যেতে পারে। আর মেসি ম্যাজিক এই নিয়েই বা কি বলছেন প্রাক্তনরা? মেহতাব নবী থেকে শুরু করে অলোক মুখার্জি, সংগ্রাম মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্যের মতো প্রাক্তন ফুটবলাররা বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিয়ে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ময়দান স্পোর্টসে। দেখেছি মেসি অনেক পরে নামার পরেও যেভাবে ফ্রিকিক এবং যে বুদ্ধি, যে স্মার্টনেস দিয়ে যেভাবে গোলটা করেছে, আমরা সবাই মনে করি বল এয়ারে যাবে। মেসি কিন্তু যে ফ্রিকিকে গোল করেছে হাঁটুর সমান মেরেছে বলটা, মানে গোলকিপার ভাবছে ওপর দিয়ে আসবে কিন্তু পুরো গ্রাউন্ডে লেভেলে। এটাই মেসি। আর এই 30 রাউন্ড অফ 32 নিয়ে কি এখন টাফ আছে, এখান থেকে বলা খুব মুশকিল। কেন দেখো, প্রথম 42টা টিমের মধ্যে খেলে এখানে কোয়ালিফাই করা, তারপর আবার 32টা টিম, তারপর আবার থার্ড প্লেস থেকে আসবে, মানে এবারে অনেকগুলো খেলা খেলতে হবে প্রত্যেককে। আমার তো জাপানকে নিয়ে খুব আশাবাদী। জাপান কিন্তু কোনো এক ম্যাচে কিন্তু ব্রাজিলকেও হারিয়েছে। তো জাপান যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে ভালো খেলে আসছে, তো জাপানকে নিয়ে আশা করা যেতেই পারে, যেহেতু আমাদের এশিয়া কান্ট্রির মধ্যে একটা পড়ছে, এশিয়া মহাদেশের মধ্যে। তো জাপান ভালো ফুটবল খেলছে। কাপ এবার এক্সাইটমেন্ট আছে, থ্রিলার আছে, সাসপেন্স আছে। কেন কে গ্রুপ টপ করবে, কে কোয়ালিফাই করবে, কে ফাইনাল খেলবে, মানে কেউ জানে না, নোবডি নোস। খুব ডিফিকাল্ট। অফকোর্স মেসি তো নামিনি, 10 মিনিট নেবে তাতেই একটা গোল করবে। মেসি হলো ধ্রুবতারা। ও স্কিল যে মরে যায় না, যার জন্য প্রমাণ মেসি। আজকে তারও 39-40 বছর বয়স। সে ওয়ারাজ রোনাল্ডো খেলছে, কিন্তু রোনাল্ডোকে দেখে আমার মনে হচ্ছে না যে ও ফিট আছে। আর সবচেয়ে বড় জিনিস, মেসির টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফিট আছে এবং কোয়ালিটি অফ প্লেয়ার, যেখানে মেসির খেলতে অনেক সুবিধা হচ্ছে। আর আরও সুবিধা হচ্ছে মেসির স্কিল অনেক বেটার এবং পাসিং, ওর শুটিং দেখার মতো। ব্রাজিল এমন কিছু খেলিনি যে আমার জাপান পচা শামুকেও পা কাটছে। জাপান ইজ এ ভেরি গুড সাইড। যদি ব্রাজিল ভেবে থাকে জাপানকে হারিয়ে দেয়, কারণ আমি এই খেলা রিপোর্টিং করবো কালকে, সুতরাং এই খেলা আমি দেখব। আমি ব্রাজিল আমাকে এখন ইমপ্রেস করতে পারিনি। এশিয়ার ছেলে হিসেবে বলছি, জাপান প্লেইং ভেরি স্ট্রং। এটা খুব ইজি না ব্রাজিলের পক্ষে জিতে যাওয়ার। তো আমার মনে হয় যে জাপান খুব ভালো খেলছে। জাপান ইজ এ টাফ প্রতিপক্ষ, যেটার লোকে মনে করছে ব্রাজিল ইজিলি জিতবে, সেটা কিন্তু সম্ভব। জাপানের চান্সেস আছে। ন্যাচারালি এটা ভগবান প্লেয়ার, একটা আমরা সবাই মানি। ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। তিনি এই বয়সেও যে এরকম একটা খেলবে আমরা এটা আশাও করতে পারিনি। যেমনি আবার সেম থিং রোনাল্ডো দেখো খেলছে, রোনাল্ডো সেই রকম পারফরমেন্স করতে পারছে না। সেই দিকে বলা যায় যে মেসি ইজ আ বেটার প্লেয়ার দেন আদার্স। এই জন্য লোকে বলে ভগবান, আমরাও তাই মানি। ছোটো টিমগুলো খুব ভালো খেলছে, ফাইট দিচ্ছে, মানে কে জিতবে কে হারবে বলা মুশকিল। সবাই আশাবাদী যে জিতবো। দেখা যাক। এবারই ফ্রান্স খুব ভালো খেলছে, জার্মানি, ইংল্যান্ড, তারপর আর্জেন্টিনা, ব্রাজিল,
সব রয়েছে। আমরা মুখিয়ে থাকবো যে টিমগুলো আরও ভালো পারফরমেন্স করুক। মেসির পারফরম্যান্স কি বলে? অবশ্যই যেটা গড গিফটেড প্লেয়ার, এই বয়সে এই পারফরমেন্স, সবসময় আমরা মেসির থেকে কিছু চমক দেখার অপেক্ষায় থাকছি। বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিয়েই এখন সকলে আলোচনায় ব্যস্ত। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা দেশ, ব্যতিক্রম নয় সিটি অফ জয়। রবিবার শুরু বিকেলে সার্জেন এভিনিউর বিবেকানন্দ পার্ক থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল, শেষ হলো রাসবিহারীতে। বিশ্বকাপ ফান কার্নিভাল র্যালিতে অংশ নিয়েছিলেন মেহতাব হোসেন, রহিম নবী থেকে সংগ্রাম মুখার্জি, অলোক মুখার্জির মতো প্রাক্তন ফুটবলাররা, ছিলেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও। আর কলকাতা আর ফুটবল যে একে অপরের পরিপূরক তা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল রবিবাসরীয় বিকেলে। সার্জেন এভিনিউয়ের বিবেকানন্দ পার্কে যে ফ্যান পার্কের আয়োজন করা হয়েছিল সেখানেও বহু মানুষের ভিড়। বিশ্বকাপে যেতে পারেননি তো কি হয়েছে, আমেরিকায়। সকলে এসে এখানে উপভোগ করে গেলেন বিশ্বকাপের ছোঁয়া। দেদার বিকলো আর্জেন্টিনার, ইংল্যান্ডের, ব্রাজিলের, পর্তুগালের পতাকা, ছিল সেলফি জোনও। সবাই এই বিশ্বকাপ জ্বরে যে আক্রান্ত তা কিন্তু দক্ষিণ কলকাতার সার্জেন এভিনিউয়ের এই বিবেকানন্দ পার্কে আসলেই বোঝা যাচ্ছিল। আর কলকাতা এবং ফুটবল যে একে অপরের পরিপূরক তা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। অভিনব এই উদ্যোগের আয়োজন করেছিল জি5, যারা আবার এই বিশ্বকাপের সম্প্রচার করছে ভারতবর্ষে। আর তাদের এই উদ্যোগে আজ গলা মিলিয়েছিল বা পা মিলিয়েছিল গোটা কলকাতা। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। কলকাতা টিম প্রধান সহ ফুটবলের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ইস্টবেঙ্গলে কোচ হতে চলেছেন এটিকের প্রাক্তন প্রশিক্ষক অ্যান্টনিও হাবাস। শুধুমাত্র চুক্তিটাই বাকি। লাল হলুদ কর্তাদের সঙ্গে নাকি কথাবার্তা প্রায় চূড়ান্ত হাবাসের। তাই নতুন মরশুমে হাবাসই থাকছেন লাল হলুদের নতুন কোচ। অস্কার বুজো ছেড়ে চলে যাওয়ায় নতুন কোচের সন্ধানে ছিলেন লাল হলুদ কর্তারা। তাই লাল হলুদ কর্তারা কথা বলেন অ্যান্টনিও হাবাসের সঙ্গে। যদিও মোহনবাগানও হাবাসের সঙ্গে কথা বলছিল, কিন্তু মোহনবাগানকে পেছনে ফেলে ইস্টবেঙ্গল হাবাসের সঙ্গে চুক্তি প্রায় সেরে ফেলল। এখন দেখার হাবাস কবে লাল হলুদের কোচ হিসেবে আবার অনুশীলনে মাঠে নামেন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। স্পোর্টসে আমরা পাশে পেয়েছি মহামেডানের নবনির্মিত সচিব ওয়াসিম আকরামকে। ওয়াসিম ভাই, আপনাকে মডার্ন স্পোর্টসে স্বাগত। থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটাই যেটা আপনাকে করছি, যে মহামেডানের সেক্রেটারি হওয়ার পর প্রথম 3টি পদক্ষেপ কি আপনার? প্রথম 3টি যদি বলা যায়, সব থেকে আগে হচ্ছে আমাদের ফিফা ব্যান্ডটা তুলতে হবে। ফিফা ব্যান্ড তোলার পরেই আমরা নতুন প্লেয়ার সাইন করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমাদের এমন প্লেয়ার চুজ করতে হবে
আমরা এভাবে মানে জাস্ট কাউকে আমার ভালো লাগলো আমি মেরাজুদ্দিন ওয়াডু স্যারকে বলে দিলাম ওনাকে সিলেক্ট করতেই হলো ওরকম না, আমরা পুরোপুরি মেরাজুদ্দিন ওয়াডু স্যারকে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছি। যাকে উনি মনে করবেন উনি টিমে রাখবেন, হোয়াট এভার বি দ্য বাজেট আমরা ওই প্লেয়ারটাকে সই করবো। উই নিড টু হ্যাভ আ উইনিং টিম অ্যান্ড মেরাজুদ্দিন ওয়াডু স্যারের সঙ্গে যেটা কথা বলে বুঝতে পারলাম, আর কথা তো শুধু না, ওনাকে তো আমি দীর্ঘদিন ধরে চিনি, হি হ্যাজ আ মেন্টালিটি টু ফাইট, হি ইজ আ গো গেটার, আর উনি এটা করতে পারবেন। মোহামেডান ক্লাবের যে ইনভেস্টার ছিল, স্পন্সর ছিল, কিছু কারণেই হোক তাদের সাথে ছাড়াছাড়ি, এত টাকা বাকি, বাংকার হিল যদি ফিরে আসে বা নতুন কোনো ইনভেস্টার, এদের সাথে কি কোনো কথা হয়েছে? আমার অনেকগুলো ইনভেস্টর গ্রুপের সঙ্গে কথা হয়েছে আনঅফিশিয়ালি। দেখুন, আমি ক্লাবে আসবো আর ক্লাবে জিএস হব এটা আমি জানতে পেরেছি হয়তো 25-30 দিন আগে। তার আগে আমি এসবের কোনো মানে খবরও রাখতাম না, আর মানে খুব একটা ইন্টারেস্টও ছিল না, আমি আর বিজনেসেই বেশি ছিলাম। তো যখন এই ডিসিশনটা নেওয়া হয় তো অবভিয়াসলি আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এখনও অ্যাজ সাচ কিছু পজিটিভ আমি কোনো রেসপন্স পাইনি, বাট আশা করছি ক্লাবকে যদি একটু স্টেবল জায়গায় নিয়ে আসতে পারি, আমাদের যা কানেকশনস আছে আর আমাদের নেতৃত্বে হুমায়ুন সাহেবও আছেন, আমরা ডেফিনেটলি ইনভেস্টার স্পন্সর সবাই পাবো। আর আর সামনে ডুরান্ড কাপ, ডুরান্ড নিয়ে কী ভাবনা? যেহেতু ফিফা ব্যান রয়েছে, কোনো বিদেশি খেলতে পারবে না, তা বিদেশি কবে আসতে পারে বা কী হতে পারে? ডিউরান্ড সম্ভবত আরম্ভ হচ্ছে 20 জুলাইয়ের পর। এবার আমরা ফিফা ব্যান যখন তুলে দেব, তারপর যেটা নিয়ম আছে, আমার সময় যেটা ছিল এখনও বোধহয় ওটা চেঞ্জ হয়নি, তো প্লেয়ারদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করে প্লেয়াররা তো প্র্যাকটিস তো করতে পারবে টিমের সঙ্গে, প্র্যাকটিস করলো টিমের সঙ্গে, আর 1 আগস্ট থেকে যখন ট্রান্সফার উইন্ডোটা ওপেন হয়ে যাবে আমরা প্লেয়ার রেজিস্ট্রেশন করে প্লেয়াররা টিমের সঙ্গে নামবে খেলতে। যে আমাদের আইএসএল থেকে মোহামেডান রেলিগেট হয়ে গেছে, সেই রেলিগেশন কি তুলে নেওয়া হবে? হ্যাঁ, রেলিগেশন তুলে নেওয়ার জন্য যা যা করণীয় আমরা করছি। একটা লাস্ট লিগটা যদি আপনি দেখেন আইএসএলের, ওটা আব্রাপ্টলি স্টার্ট হয়েছিল, পুরো লিগও হয়নি, আমাদের প্রতিবেশী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, আমরা খুবই খুশি। বাট দেখুন, আলটিমেটলি ইস্টবেঙ্গল, মোহামেডান আর মোহনবাগান ছাড়া তো ভারতীয় ফুটবলে কোনো অস্তিত্ব নেই। উই হ্যাভ টু ফেস ইট। ফেডারেশনের এখানে একটা ভূমিকা দেখাতে হবে, কিছু যদি আমাদের জন্য ওরা করে দেয়, আর তার জন্য আমাদের এন্ড থেকে আমরা সমস্ত যা যা উপায় আছে, যদি কোনো জায়গা আছে যেখানে আমরা কিছু ডোনেশন দিয়ে বা কিছু করে, যেন আমরা অতীতেও দেখেছি অনেক ক্লাব আমি নাম নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই জানবেন, খেলতে খেলতে টিম তুলে দিয়েছিল, বাট দের ওয়াজ আ পেনাল্টি দ্যাট দে প্লেড। একটা লিগ চলাকালীন কোনো একটা ক্লাব যদি তার টিম তুলে নেয়, ক্লাবটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। বাট আমরা দেখেছি যেহেতু ওই ক্লাবটা 3 প্রধানে 1 প্রধান ছিল, ওনারা পেনাল্টি দিয়ে আবার কন্টিনিউ করতে পেরেছিলেন। তো এইসব আমাদের জন্য যদি করে দেওয়া হয়, ঠিক আছে, উইল বি ভেরি হ্যাপি। আমরা ডিসকাশনস করছি, এখনও কিছু চূড়ান্ত হয়নি, হলেই আপনাদের জানাবো। আর ফ্যানেদের মোহামেডান এত মোহামেডান সমর্থকদের কি বলতে চান? দেখুন, আজকে আমাদের ক্লাব রেলিগেট হয়ে গেছে। আমাদের ক্লাবের পারফরমেন্স বিগত 2টো সিজন যদি আপনারা দেখেন, ইট হ্যাজ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তা সত্ত্বেও জাস্ট একটা নতুন ম্যানেজমেন্টে ঘোষণার জন্য এই সমর্থক আপনি দেখছেন। এদের আবেগ, এদের ভালোবাসার জন্যই তো ক্লাবটা বেঁচে আছে। তবে আমি ওদেরকে এটাই বলবো, আমরা এসছি, ডেফিনেটলি একটা পরিকল্পনা নিয়ে এসছি, প্ল্যানিং নিয়ে এসছি, রোডম্যাপ তৈরি করে এসছি, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা গুজবে কান দেবেন না। আর পুরনো কমিটির কারোর ব্যাপারে কোনো বাজে কথা বা লুজ টক করার কিচ্ছু দরকার নেই। সবাই নিজেদের মতো চেষ্টা করেছে, কেউ সফল হয়, কেউ সফল হয় না। আপনারা প্লিজ ধৈর্য রাখুন, ক্লাবের নিশ্চয়ই ভালো হবে। কলকাতা লিগ কিছু বছরের জন্য চলে গেছিল জেলায়, সেই কলকাতা লিগ আবার ফিরছে ময়দানে, এইটা নিয়ে আপনি কি বলছেন? না, কলকাতা লিগ তো ময়দানে হবে, এটাই তো আমরা সবাই চাই। এখানেই যত ভিড়, এখানেই যত মানে উন্মাদনা আমরা দেখতে পাই। আই এম ভেরি হ্যাপি তোমার আবার ফিরে এসছে এখানে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কি বিশ্বকাপ দেখছেন? আমি দেখছি, কিন্তু আমি ব্রাজিল আর্জেন্টিনা না, আমি ফ্রান্সের ফ্যান। আমি ছোটোবেলা থেকে জিনাদিন জিদানের ভক্ত, ঠিক আছে, ফ্রান্স টিমকে আমি সাপোর্ট করি। বাট দিস ইজ মানে খুব
নন বেঙ্গলি একটা জিনিস। বাঙালি মানে আর্জেন্টিনা, ব্রাজিল। আমার ফ্যামিলিতে সবাই ব্রাজিল বা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আমি ছিটকে বেশি ফ্রান্সকে সাপোর্ট করি। আর এই ফ্রান্সের খেলা কি অনেক অনেক খেলা রাত্রিরে পড়ছে, সেই রাত জেগে খেলা দেখা হচ্ছে? ফ্রান্সের খেলা আমি আধ ঘন্টা আগে উঠে পড়ে দেখি, আমার অ্যালার্ম লাগানো থাকে। অসংখ্য ধন্যবাদ ওয়াসিম আক্তারকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিছু মিছিল। মোহনবাগান ফ্যান্স ক্লাব মেরিনিয়ার্স এরিনার উদ্যোগে টুটু বসুর নামে তৈরি হতে পারে রাস্তা, সেই প্রস্তাবই তারা দিয়েছে মোহনবাগানের কর্মসমিতির কাছে। ইতিমধ্যেই মোহনবাগানের কর্মসমিতিতে এই নিয়ে আলোচনাও হয়েছে, এমনকি টুটু বসুর একটি মূর্তিও তারা তুলে ধরেছে মোহনবাগানের কর্মসমিতির সদস্যদের কাছে। তাদের আবেদন মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুর নামে শুধু রাস্তা নয়, মূর্তিও যেন বসানো হয়। সেই জন্য তাদের এই অভিনব উদ্যোগ। এই নিয়ে কি বলছেন মেরিনিয়ার্স এরিনার শীর্ষকর্তা কৌস্তব দেবনাথ? আর মোহনবাগান কর্মসমিতিতে এই নিয়ে কি আলোচনা হয়েছে? আমরা প্রথম চাইবো ময়দান চত্বরে হোক, কিন্তু সেটার মধ্যে মিলিটারি পারমিশন থেকে আরম্ভ করে সবকিছু আছে। আশা করি সেটা সরকার থেকে সাহায্য পাবো, ক্লাব থেকে সাহায্য পাবো, সেটা হলে সব থেকে ভালো। না হলে আরো 4টে জায়গা আমাদের আছে পরপর সেই অনুযায়ী এটা হওয়ার প্রস্তাব আছে। রাস্তার নামটা ডিপেন্ড করছে ওরা একটা রেকি করবে, ওদের কিছু প্রস্তাব আছে কোন রাস্তাগুলো পাল্টানো হবে সেটা কর্পোরেশন থেকে। আপাতত কর্পোরেশনের কাজ এগুলো একটু বন্ধ আছে কিছুদিন, এই জন্য এখনো আমরা সেইগুলো পাইনি। এগুলো শুরু হলে আমরা ডিটেলসে জানাতে পারবো, টাইম লাগবে। এটা তো খুব প্রসেসটা একটা লম্বা প্রসেস। আশা করি ক্লাবের সহযোগিতায় এবং সরকার পক্ষ থেকে যখন সহযোগিতা করবেন, কারণ টুটু বসু একটা রেনেসা, শুধুমাত্র একজন কর্মকর্তা তো নন, উনি মোহনবাগানের অভিভাবক এবং মোহনবাগানের জন্য উনি অনেক কিছু। তো এবং এটা অত্যন্ত আনন্দের ওরা একটা ফ্যান ক্লাব এইভাবে এগিয়ে আসতে চেষ্টা করছে। আমরা ডেফিনেটলি আমরা কোঅপারেশন করবো। তো আমরা যেটা ঠিক করেছি, সচিব এবং কয়েকজন সদস্য মিলে মানে কমিটি মেম্বার ওনাদেরকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে ওদেরকে পুরো ব্যাপারটা পুরো প্রজেক্টটা নিয়ে আলোচনা করবে এবং কি ধরনের ওরা কোঅপারেশন চাইছেন সেটাও আমরা জানবো। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।